আসসালামু আলাইকুম। আপনার কষ্টের উপার্জিত আমানত কি এখন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পেটে? যে ব্যাংকগুলো একসময় শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের আস্থার প্রতীক ছিল, আজ তারা কেন অস্তিত্ব রক্ষায় একে অন্যের হাত ধরতে বাধ্য হল? সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ৫টি ব্যাংকের একীভূতকরণ কি আসলেই আপনার টাকা ফেরতের গ্যারান্টি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অন্ধকার গল্প? কেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আইনজীবীরা দাবি করছেন এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে অন্তত ৮ বছর সময় প্রয়োজন? আজ আমরা এমন কিছু তথ্য ও পর্দাফাঁস করব যা দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা এবং সাধারণ আমানতকারীদের দুশ্চিন্তাকে নতুন মোড় দেবে। বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনের প্রধান তথ্যসূত্র হচ্ছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ24.com। আমরা তাদের রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করব এবং বর্তমান বাস্তবতার সাথে এর গভীর সম্পর্ক তুলে ধরব। ভিডিওটি একটু দীর্ঘ হলেও ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনো কল্পনাই করতে পারেননি। এই তথ্যগুলো জানলে ব্যাংক নিয়ে আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে যেতে পারে। শুরুতেই আসা যাক বর্তমানের সবচেয়ে বড় খবরে। তারল্য সংকট আর আকাশচুম্বী খেলাপি ঋণের চাপে পিষ্ট হয়ে অবশেষে শরিয়া ভিত্তিক ৫টি দুর্বল ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া শেষ করেছে। গঠিত হয়েছে নতুন এক বিশাল প্রতিষ্ঠান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। এই তালিকায় আছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে এই একীভূতকরণের ফলে গ্রাহকদের আমানত নিরাপদ থাকবে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, একটি দুর্বল ব্যাংক যখন আরেকটি দুর্বল ব্যাংকের সাথে মেশে, তখন কি তা শক্তিশালী হয়, নাকি গাণিতিকভাবে 0+0=0ই থেকে যায়? বাস্তবতা হল, একীভূত হওয়ার প্রক্রিয়া শেষ হলেও ব্যাংকগুলোতে টাকার সংকট কিন্তু কাটেনি। এখনও সাধারণ মানুষ চেক নিয়ে ব্যাংকে গিয়ে ফিরে আসছেন। বাংলাদেশ ব্যাংকের আশ্বাস কি শুধুই কথার কথা, নাকি পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে? আমরা সচরাচর ব্যাংক দেউলিয়া হওয়ার কথা শুনি, কিন্তু একটি লাভজনক ব্যাংককে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ সচরাচর শোনা যায় না। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মেজর ডাক্তার রেজাউল হকের আইনজীবী মাহমুদুল হাসান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে যা বলেছেন তা শুনে যে কেউ শিউরে উঠবেন। তিনি অভিযোগ করেছেন, গত ৭-৮ বছরে একটি পরিকল্পিত উপায়ে লাভজনক ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নিয়ে গিয়ে বন্দুকের মুখে সই করিয়ে উদ্যোক্তাদের ব্যাংকের মালিকানা ছাড়তে বাধ্য করা হয়েছিল। ভাবুন একবার, যেখানে সাধারণ মানুষের আমানত থাকে, সেই ব্যাংকের মালিকানা পরিবর্তনের জন্য গোয়েন্দা সংস্থার অফিস ব্যবহার করা হয়েছে। জীবননাশের ভয়ে তখন কেউ মুখ খুলতে পারেননি। এই লুটপাটের রাজত্বে এস আলম গ্রুপের মতো গোষ্ঠীগুলো ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত মানিব্যাগ বানিয়ে ফেলেছিল। আজ যখন ৫ই আগস্টের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তখন সেই ক্ষতগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, ব্যাংকগুলো তো একীভূত হলো, তাহলে সমস্যা কোথায়? এখানেই আসছে সেই ৮ বছরের যুক্তি। আইনজীবী মাহমুদুল হাসান ও সাবেক চেয়ারম্যান মেজর ডাক্তার রেজাউল হক স্পষ্ট করেছেন যে বর্তমানে এই ৫টি ব্যাংকের খেলাপি ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ এতই বেশি যে তা কোনো জাদুর কাঠির ছোঁয়ায় ১-২ দিনে শোধ করা সম্ভব নয়। তারা বলছেন, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ এই প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধারে অন্তত ৮ বছর সময় দেওয়া প্রয়োজন। একদিনে এত বড় দায় পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের দাবি, আইডিবি সহ বিশ্বের কয়েকটি বড় বড় শিল্পগোষ্ঠী এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী। যদি কেন্দ্রীয় ব্যাংক নতুন করে টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি না বাড়িয়ে এই ব্যাংকগুলোকে ৮ বছরের একটি সময় বা গ্রেস পিরিয়ড দেয়, তবে বিদেশি বিনিয়োগের মাধ্যমে এগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। মার্জার বা একীভূত করার চেয়ে প্রকৃত উদ্যোক্তাদের হাতে দায়িত্ব ফিরিয়ে দিয়ে সময় দেওয়াটাই কি বেশি যৌক্তিক নয়? উদ্যোক্তারা মনে করেন, এস আলম গ্রুপের করা লুটপাটের দায় এখন সাধারণ বিনিয়োগকারী ও নতুন প্রশাসনের উপর চাপানো হচ্ছে।
এই একীভূতকরণ বা মার্জার প্রক্রিয়ার মাঝখানে পড়ে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছেন সাধারণ আমানতকারী ও সৎ ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, হাজার হাজার আমানতকারী তাদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না। অন্যদিকে ব্যাংকের সাথে যুক্ত অনেক সৎ ব্যবসায়ী যারা নিয়মিত কিস্তি দিতেন, তারাও এখন প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা পাচ্ছেন না। অনেক অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়েছে, ফলে ব্যবসায়ীরা তাদের এলসি খুলতে পারছেন না, কাঁচামাল আমদানি করতে পারছেন না। এর ফলে অনেক বড় বড় শিল্প কারখানা এখন অস্তিত্ব সংকটে। হাজার হাজার শ্রমিকের বেতন ও কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে। কেন্দ্রীয় ব্যাংক অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে পুরো সিস্টেমকে এমনভাবে পেঁচিয়ে ফেলেছে যে সাধারণ ব্যবসায়ীরা এখন খেলাপি হওয়ার উপক্রম হয়েছেন। এই কারণেই তারা ব্যাংক রেগুলেশন অ্যাক্ট 2025 পাশ না করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। এবার আসা যাক সেই বিশেষ তথ্যে যা আমি ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম। বন্ধুরা, পর্দার আড়ালে যে খেলাটি চলছে তা হলো এই 5টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বানানোর মাধ্যমে আসলে অতীতের সব লুটপাটকে একটি লিগ্যাল কাভার বা আইনি চাদরে ঢেকে দেওয়ার চেষ্টা করা হতে পারে। যখন 5টি ব্যাংকের হিসাব একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন কার কত টাকা পাচার হয়েছে বা কে কত টাকা লুট করেছে সেই অডিট ট্রেল খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকদের ভয় হলো এই একীভূতকরণের আড়ালে এস আলম গ্রুপের ফেলে যাওয়া বিশাল ঋণের বোঝা সাধারণ আমানতকারীদের ট্যাক্সের টাকায় মেটানো হবে, আর শেষ পর্যন্ত এই বিশাল ব্যাংকটিকে হয়তো অন্য কোনো প্রভাবশালী রাঘব বোয়ালের হাতে নামমাত্র মূল্য তুলে দেওয়া হবে। উদ্যোক্তারা দাবি করছেন তারা টাকা ছাপানোর সাহায্য চান না, তারা চান সঠিক পলিসি এবং সময়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন 5টি দুর্বল ব্যাংক মিলে একটি ব্যাংক হলেই সমস্যার সমাধান হবে, নাকি প্রকৃত মালিকদের হাতে দায়িত্ব ফিরিয়ে দিয়ে 8 বছর সময় দেওয়া উচিত? দেশের ব্যাংকিং খাতের এমন আরও বিশ্লেষণধর্মী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।